আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি অ্যাকাউন্টিং ক্লাস 9-10 আর্থিক বিবরণীর প্রাথমিক আলোচনা করব। তো এই আলোচনার শুরুতে বোঝা যাক যে আর্থিক বিবরণীটা কি। কোনো প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময় পরে প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থা জানানোর জন্য যে বিবরণটা প্রকাশ করা হয় সেটাই হচ্ছে আর্থিক বিবরণী। এখন আর্থিক বিবরণটা দুইভাবে প্রকাশ পায়। একটা হলো একটা নির্দিষ্ট হিসাবের পর একটা নির্দিষ্ট হিসাবকাল, আরেকটা হচ্ছে একটা নির্দিষ্ট হিসাবকাল, আর একটা হচ্ছে একটা নির্দিষ্ট তারিখ। নির্দিষ্ট তারিখে যেই হিসাবটা করা হয় সেখানে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব অর্থাৎ অ্যাসেট, লায়াবিলিটি এবং ওনারশিপ এই বিষয়টা আলোচনা করা হয়। নির্দিষ্ট হিসাবকালের আর্থিক ফলাফল অর্থাৎ লাভ ক্ষতির যে বিবরণ সেটাকে বলে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। কম্প্রিহেন্সিভ অর্থাৎ যেটা ভালো করে বোঝা যায়, কম্প্রিহেন্সিভ, এটাকে বাংলায় বলে বিশদ আয় বিবরণী। এটা দ্বিতীয়টা হচ্ছে নির্দিষ্ট তারিখের সম্পদ এবং দায়ের বিবরণ, যেটাকে বলা হয় আর্থিক অবস্থার বিবরণী বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট, উদ্বৃত্তপত্র। এখন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ফিনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে 5 ভাগে এটা ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে বিশদ আয় বিবরণ, স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। দ্বিতীয়টা হচ্ছে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী। বিবরণী মানে স্টেটমেন্ট, যে বিবরণ দেওয়া হয়, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি মালিকানা সত্ত্ব। আরেকটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণ। আর্থিক অবস্থার যে বিবরণটা দেওয়া হয় সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। আর 4 নম্বরটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী অর্থাৎ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোটার বিবরণ। সেটাও ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। নগদ প্রবাহ হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। আর 5 নম্বরে হচ্ছে নগদ প্রবাহ বিবরণটা হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস, আর 5 নম্বরটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এটা হচ্ছে এখানে প্রয়োজনীয় নোট এবং গুরুত্বপূর্ণ হিসাবের যে নীতিমালা থাকে সেভাবে আন্তর্জাতিকভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করা হয়। আমি আবার বলছি, ফার্স্টলি হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম, সেকেন্ড স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, থার্ড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, ফোর্থ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, ফিফথ ফিনান্সিয়াল স্টেটমেন্টে প্রয়োজনীয় নোট এবং গুরুত্বপূর্ণ বিষয়। তবে 9-10 বইতে যে 3টা আলোচনা করা হয় সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী, স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। 2 নম্বর মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী অর্থাৎ স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। 3 নম্বরটা হচ্ছে আর্থিক অবস্থার
বিবরণ, অর্থাৎ স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। এই তিনটা জিনিস 9-10 বইতে আলোচনা করা হয়, আলোচিত হয়। এখন প্রথম হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম বলতে আমরা কি বুঝি। স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম হচ্ছে বাংলায় হচ্ছে বিশদ আয় বিবরণ। এটাও আছে 5 রকম। মুনাফা জাতীয় আয়, সেটা হচ্ছে আয় এবং ব্যয়। সংক্ষেপে আমি যদি বলি, আয় এবং ব্যয়ের স্টেটমেন্টটা হচ্ছে মুনাফা জাতীয়। আর কোনো সেবা প্রতিষ্ঠানে সেবা দেওয়ার যে মোট আয়, সেবা দিয়ে যে মোট আয় পাওয়া যায় এবং সেবা দেওয়ার সময়ে যে মোট ব্যয় করা হয়, এই সেবা প্রতিষ্ঠানের সেবাজনিত আয় এবং ওই আয় দিতে যে ব্যয় হয় সেটা বাদ দিলে আমরা পাই নিট বা নেট মুনাফা। NEAT, নিট এভাবেও লেখা যায়, NET নেট মুনাফা লেখা যায়। যদি NET নেট মানে হচ্ছে জাল, তবে একই অ্যাকাউন্টে মাছ ধরার জাল আর কি নেট। তো নিট অ্যাকাউন্টিংয়ে এটা নিট হিসাবে ব্যবহার হয়। আমি প্রায় বলে থাকি, নির্দিষ্ট শব্দের আসলে কোনো নির্দিষ্ট অর্থ নাই। সেই শব্দটা যে জায়গায় বসছে সেই পরিবেশ অনুযায়ী সেই শব্দের অর্থ হয়। কাজে নিট এবং নেট অসুবিধা নাই। আর যদি কোনো প্রতিষ্ঠান কেনা বেচা করে বা বেচা কেনা করে, সেই কেনা বেচার প্রতিষ্ঠানে বা ক্রয় বিক্রয়ের প্রতিষ্ঠানে বইয়ে তো একটু পাণ্ডিত্য ভাষা লিখবেই, ক্রয় বিক্রয়। আমরা সোজা সাপটা যেটা আমরা বুঝি যে প্রতিষ্ঠানে কিনে এবং বেচে, সেখানে যে বিক্রয় লব্ধ অর্থ আমরা পাই, বেচার অর্থ, কোনো সেই জিনিস বিক্রি করে বেচে দিয়ে যে অর্থ পাই, সেটা থেকে যে পণ্যগুলো আমি বিক্রি করব বা বেচব, সেটার ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পাই। এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়, মানে ব্যবসা পরিচালনা করতে যে ব্যয় হলো, সেটা বাদ দিলে আমরা পরিচালন মুনাফা পাই। তাহলে আমরা এখানে প্রথমত হলো স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকামে মুনাফা জাতীয় আয়, সেবা প্রতিষ্ঠানের নেট মুনাফা, বেচা কেনার প্রতিষ্ঠানে কেনাবেচার প্রতিষ্ঠানে মোট মুনাফা, আর মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফাটা পাই। এরপরে পরিচালন মুনাফার সঙ্গে অন্যান্য আয় যদি যুক্ত করি, অন্যান্য আয়গুলো যোগ করে এবং অন্যান্য খরচগুলো যদি বাদ দেই, ট্যাক্সের আগে প্রি ট্যাক্স, কর পূর্ব অবস্থায়, এটাকে বলে প্রি ট্যাক্স প্রফিট, কর পূর্ব লাভ বা কর পূর্ব মুনাফা। একক মালিকানা ব্যবসায় অর্জিত আয় হচ্ছে অর্জিত মুনাফা। প্রদেয় কর, যে করটা আমরা দেই সেটা ব্যক্তিগত খরচ হিসাবে আমরা ধরে নেই যদি একক মালিকানাধীন প্রতিষ্ঠান হয়। এটা আর একক মালিকানাধীন প্রতিষ্ঠানে ইনকাম ট্যাক্স বাদ না দিয়ে কর পূর্ব মুনাফাকে নেট বা নেট মুনাফা বলে, নেট মুনাফা বা নেট মুনাফা বলে। যেমন 1000 টাকা যদি 100 টাকা লাভ হয়, সেখানে আমি ট্যাক্স দিচ্ছি না, এটা হলো মোট মুনাফা। এখন এই 100 টাকার উপর যদি 5% ট্যাক্স দিতে হয়, তাহলে 100 টাকা থেকে 5 টাকা গেলে 95 টাকা, ট্যাক্স বাদ দিলে সেটা হলো নেট মুনাফা। মোট মুনাফা এবং নেট মুনাফা অঙ্কের ক্ষেত্রে অঙ্ক করার সময় একটু পার্থক্য, একটু মাথা এলোমেলো করে দেয় যে মোট মুনাফা কি, নেট মুনাফা কি। আর বাংলা বইগুলোতে একটু এলোমেলোই লেখে মাঝে মধ্যে, নেট মুনাফাকে মোট মুনাফা, কিন্তু ইংরেজি বইগুলো স্পেসিফিক, আলাদা আলাদা। অঙ্ককে পরিষ্কার করতে হলে, অঙ্কের বিষয়টা যদি আমরা ক্লিয়ার করতে চাই, তাহলে আমরা
ইংরেজি বইয়ের একটু টার্মসগুলো নিলে বা ইংরেজি বইগুলো ইংলিশ ভার্সনের বইগুলো একটু নাড়াচাড়া করলে আমরা মূল কথাটা বুঝে ফেলতে পারি। এটা মোট মুনাফা একটা, আর মোট মুনাফা থেকে ট্যাক্স বাদ দিলে যে মুনাফা হয় সেটা হলো নেট মুনাফা। প্রিয় দর্শক শ্রোতা, আজ তাহলে এ পর্যন্ত। পরবর্তীতে একটা অঙ্ক করে দেখিয়ে দিব। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।